হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব আনন্দে আছো। তো আজকে আমি ক্লাস 12-এর আমার বাংলা থেকে মেঘের গায়ে জেলখানার কোয়েশ্চেন আনসার শুরু করছি বলা ভুল। এর আগে আমি শর্ট নোট এবং বিষয় সংক্ষেপ লিখিয়েছি, পূর্ণাঙ্গ একটা আলোচনা দিয়েছি। তো যারা আজকের ভিডিওটা ফার্স্ট দেখছো তাদের রিকোয়েস্ট থাকবে আগের ভিডিওগুলো দেখে এসে দেখো, মাঝখান থেকে দেখলে না তোমাদেরই অসুবিধা হবে, বুঝতে পারবে না। তো চলো লেটস স্টার্ট। আজকের ফার্স্ট কোয়েশ্চেন। প্রথম প্রশ্নটা যেটা লেখাবো ওটা তিনটে ভাগ। একটা আছে লেখকের বক্সার জেলখানায় যাত্রাপথ। তো এই বক্সার যাত্রাপথটা আবার দুটো আছে, একটা আছে রাজা ভাত খাওয়া থেকে সান্তালবাড়ি, আর শিলিগুড়ি থেকে রাজা ভাত খাওয়া। শিলিগুড়ি থেকে রাজা ভাত খাওয়া, রাজা ভাত খাওয়া থেকে সান্তালবাড়ি, এই টোটালটা মিলিয়ে বক্সা। কিন্তু বক্সাই জেলখানা যাও বললে এতটা বড় লিখলে তো হবে না, তাই বক্সাই জেলখানাটা আলাদাভাবে ছোট করে লিখিয়ে দেবো, মানে যতটা দরকার। আবার দুটো আলাদা আলাদাভাবে শিলিগুড়ি থেকে রাজা ভাত খাওয়া আর রাজা ভাত খাওয়া থেকে সান্তালবাড়ি, এই দুটো আমি আলাদা আলাদা। তো পরপর এই তিনটে কোশ্চেন এখন লেখাচ্ছি, আগেই বলে দিলাম, না হলে তোমাদের মনে হবে যে একই ধরনের। তো একই ধরনের না, দুটো একসঙ্গে আলাদা আলাদা যে দুটো লেখাবো ওই দুটো পাঞ্চিং করলে একটা বিশাল হয়ে যাবে, তাই জন্য আমি দুটোকে আলাদা রেখেছি, আবার সেপারেট একটাও আলাদা রেখেছি। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। আগে ফরম্যাটটা বলে দিলাম যে কোয়েশ্চেন আনসার বলার সময় আর বকবো না। প্রথম, মেঘের গায়ে জেলখানা, বিশ্বাস হয় না? দেখে এসো বক্সায়। লেখকের এই বক্সায় যাত্রাপথের বর্ণনা দাও। আনসার: মেঘের গায়ে জেলখানা রচনায় লেখক সুভাষ মুখোপাধ্যায় 20 শতকের 5-এর দশকের কোনো একদিন হাওড়া স্টেশন থেকে সাহেবগঞ্জগামী প্যাসেঞ্জার ট্রেনে ওঠেন। সেই ট্রেন অত্যন্ত ধীর গতিতে বাংলার সীমান্ত পেরিয়ে অবিভক্ত বিহারের সাহেবগঞ্জ স্টেশনে পৌঁছায়। সেখান থেকে গঙ্গা নদীর সখরিগলি ঘাটে পৌঁছান লেখক। তারপর রাতের বেলাতে খেয়া পারাপারকারী স্টিমারে নদী পার হয়ে পৌঁছান মণিহারি ঘাটে, সেখান থেকে স্টেশনে। মিটার গেজ লাইনে সেই ট্রেন কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জ অতিক্রম করে একসময় আবার বাংলাদেশে প্রবেশ করে। ট্রেন এরপর হিমালয়ের কাছাকাছি নকশালবাড়ি, হাতিঘিসা, বাগডোগরা প্রভৃতি স্টেশন পার হয়ে শিলিগুড়ি পৌঁছায়। শিলিগুড়ি জংশন পার হয়ে ট্রেনটি ডান দিকে বাঁক নিয়ে কিছুটা এগিয়ে তিস্তা রেল সেতু অতিক্রম করে। লেখক তখন নিচ দিয়ে প্রবাহিত খরস্রোতা তিস্তাকে দেখতে পান। এক ছোট্ট স্টেশনে ট্রেন থামলে লেখক কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ দেখতে পান। এরপর একসময় রাজা ভাত খাওয়া স্টেশনে তিনি নেমে পড়েন। সেখান থেকে ট্রাকে সওয়ারি হয়ে দীর্ঘ চা বাগান এলাকা অতিক্রম করে পাহাড়ি চড়াই পথে একসময় পৌঁছান সান্তালবাড়ি। সেখান থেকে 2 মাইল চড়াই পথ পায়ে হেঁটে লেখক পৌঁছান বক্সায়। ঠিক আছে, এরপর নেক্সট কোয়েশ্চেন লেখো। সামনে একটা কাঠের ফলকে লেখা সান্তালবাড়ি। মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বন করে লেখক সুভাষ মুখোপাধ্যায় রাজা ভাত খাওয়া থেকে সান্তালবাড়ি অবধি যাত্রাপথের বর্ণনা দাও। আচ্ছা, আমি এভরিডে বলি একটা কথা, সেটা হলো আমি চাইবো, মানে ইটস প্রেফারেবল যে আমার অডিওগুলো শুনে নিজের একটা খাতা রাখো, তাতে লিখে নিয়ে নিজেদের লেখাটা দেখে মুখস্থ করো, এবং লেখার সময় অবশ্যই টেক্সট বইটা পাশে রাখবে, কারণ সব স্পেলিং ওখান থেকে পাবে। ঠিক লিখো, ভুল ভাল লিখো না, ঠিক আছে? আসলে 1 to 1 সামনাসামনি হলে কি হয়, ধরে স্পেলিংগুলো বলে দেওয়া যায়, এখানে সেটা তো পসিবল না। এবার অডিওতে ইচ অ্যান্ড এভরি স্পেলিং আমি বলবো, খুব বাজে লাগে। তো তোমরা কমেন্টে মেনশন করলে আমি বলতে পারি, কিন্তু সেটার দরকার হবে না। তোমরা যদি দেখো যে বইটা, তাহলেই পেয়ে যাবে। ঠিক আছে, তারপরেও অসুবিধা হলে অবশ্যই জানি। তো চলো আনসার লেগো। মেঘের গায়ে জেলখানা রচনায় লেখক সুভাষ মুখোপাধ্যায় রাজা ভাত খাওয়া স্টেশন থেকে ট্রাকে যাত্রা শুরু করে বেশ কিছুটা পথ চা বাগান এলাকার মধ্যে দিয়ে যান। পিচ রাস্তা দিয়ে চলতে চলতে চার ধারে তার চোখে পড়ে ধোঁয়ায় ঢাকা পাহাড় শ্রেণী। ট্রাকটি ফাঁকা, সুন্দর রাস্তা দিয়ে মিলিটারি মেজাজে চলতে থাকে। দুপাশে সবুজ চা বাগান, সেখানে বেতের ঝুড়ি পিঠে বেঁধে নিয়ে কাজ করছে চা শ্রমিকরা। লেখক তাদের বৈচিত্র্যপূর্ণ চেহারা, পোশাক পরিচ্ছদ, পাতা দিয়ে ছাওয়া বাসস্থান আর তাদের শুকনো মুখ ও শীর্ণকায় শরীর লক্ষ্য করতে থাকেন। পথে যেতে যেতে চা সাহেবদের ফুলবাগান শোভিত রংচঙে বাংলো এবং ঝাঁ চকচকে গাড়িও চোখে পড়ে তার। চা বাগান এলাকা অতিক্রম করে ট্রাকটি খানাব খন্দে ভরা মেঠো রাস্তা দিয়ে যাওয়ার সময় কাঠের সেতু পেরোয়। মেঠো বনপথ দিয়ে প্রাণপণে ছুটতে ছুটতে ট্রাকটি একসময় ডুয়ার্সের ঘন জঙ্গলে প্রবেশ করে। তারপর নুড়ি পাথর পূর্ণ পথে চলতে চলতে গন্ডারের পিঠের মতো কালো একটা দেয়াল দেখে লেখক বোঝেন যে চড়াই পথে ট্রাকটি চলেছে এবং সাথে শোনা যাচ্ছে তাল ধরানো গোঁ গোঁ আওয়াজ।
চড়াই পথ দিয়ে বেশ কিছুটা ওঠার পর তারের বেড়া ঘেরা এক জায়গায় এসে ট্রাকটি থেমে যায়। ট্রাক থেকে নেমে লেখক দেখেন যে সামনে কাঠের ফলকে লেখা রয়েছে সান্তাল বাড়ি। ঠিক আছে, নেক্সট। গাড়ি এসে থামে, মানে নেক্সট কোয়েশ্চেন, গাড়ি এসে থামে রাজা ভাত খাওয়ায়। শিলিগুড়ি থেকে লেখকের রাজা ভাত খাওয়ায় আসা যাত্রাপথের বর্ণনা দাও। সেখানে নেমে লেখকের কি অভিজ্ঞতা হয়েছিল লেখো। এটা ব্রেক কোয়েশ্চেন, দুটো ভাগ আছে। চলো আনসার লেখা স্টার্ট করো। সুভাষ মুখোপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা রচনা থেকে আমরা জানতে পারি যে উত্তরবঙ্গের বক্সা যাওয়ার জন্য লেখক মণিহারি ঘাট থেকে ট্রেনে চেপে রাজা ভাতখাওয়া স্টেশনের দিকে যাচ্ছিলেন। পথে তিনি দেখতে পান মাঠ দিয়ে ঘেরা ছোট্ট শহর শিলিগুড়ি। চারপাশে পাহাড়তলির অরণ্য, তরাই অঞ্চল এবং গভীর জঙ্গল। সেই জঙ্গলের মাথায় ঢেউয়ের মতো চলে যাচ্ছে একটার পর একটা পাহাড়। শিলিগুড়ি অতিক্রম করে ট্রেনটির সামনের দিকে বাঁক নেওয়ার কিছুটা পরে লেখকের চোখে পড়ে কাজ চালানো গোছের লম্বা একটা রেল সেতু। এই ব্রিজের নিচ দিয়ে খরস্রোতা তিস্তাকে বয়ে যেতে দেখলেন লেখক। এইভাবে যেতে যেতে একটা ছোট্ট স্টেশনে ট্রেন থামলে চারপাশের গাছপালার মধ্যে দিয়ে উঁকিমারা আকাশে সোনার টাইরার মতো কাঞ্চনজঙ্ঘা ঝলমল করে ওঠে। এর কিছু পরেই ট্রেনটি এসে পৌঁছায় রাজা ভাতখাওয়া স্টেশনে। রাজা ভাতখাওয়া স্টেশনে নেমে স্টেশনের ছোট্ট একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় চা বিক্রেতার কাছ থেকে লেখক জানতে পারেন যে লোকটির বাড়ি যশোর জেলার এক গ্রামে। স্বাধীনতা এবং দেশভাগের পর গৃহহীন অবস্থায় ঘুরতে ঘুরতে অবশেষে এই রাজা ভাতখাওয়া অঞ্চলে আশ্রয় নেয় সে। চাওয়ালা জানায় সেই অঞ্চলের মানুষের জীবন নির্ভর করে থাকে রেল, চা আর কাঠের চালানি কারবারের ওপর। তাদের জীবন খেলা বা সিনেমার কোনো সুযোগ নেই। মাঝে মাঝে শখের থিয়েটারে অভিনয় করায় সেখানকার মানুষদের বিনোদনের একমাত্র উপায়। নেক্সট লেখো। মেঠো রাস্তার উপর দিয়ে কাতারে কাতারে চলেছে মানুষ। লেখক কখন কোথায় এই দৃশ্য দেখেছিলেন, সেদিন আর কোন কোন দৃশ্য দেখেছিলেন লেখক। সুভাষ মুখোপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা রচনা থেকে আমরা জানতে পারি উত্তরবঙ্গের বক্সা যাওয়ার জন্য লেখক যখন মণিহারি ঘাট থেকে ট্রেনে চেপে কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জ অতিক্রম করে আবার বাংলাদেশে প্রবেশ করেন, তখন ট্রেনে বসে লেখক দেখতে পান পাশের মেঠো রাস্তার ওপর দিয়ে কাতারে কাতারে মানুষ হেঁটে চলেছে। লেখক সে সময় আরো লক্ষ্য করেন যে লোকগুলির মাথায় ছিল রং বেরঙের পাগড়ি এবং তাদের পাশে পাশে চলেছে গরুর গাড়িও। গরুর গাড়ির ছোঁয়ের ওপর লাল ও নীল রঙা কাগজের পতাকা। সেই সব গরুর গাড়ির চাকাই ওরা ধুলো আকাশে ঠেলে উঠেছে। তালপাতার ভেপু নিয়ে কয়েকটি ছোট ছেলেকে সেই মেঠো পথ ধরে হেঁটে যেতে দেখেন লেখক। ট্রেনটা আর একটু এগিয়ে গেলে লেখক বুঝতে পারেন যে তারা সবাই মেলা থেকে ফিরছে। ট্রেনটি এরপর একটি স্টেশনের কাছে এসে পৌঁছলে লেখক অদূরবর্তী একটি মাঠে রোদ্দুরের মধ্যে অসংখ্য খোলা ছাতা দেখতে পান। লেখক বুঝতে পারেন নিশ্চয়ই সেখানে কোনো মজার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মাঠের চারিদিকে অনেকগুলি তাঁবু ফেলা রয়েছে। সমস্ত এলাকাটা তখন গম গম করছিল। চলো নেক্সট। আমি মাঝখানে একটু বকে যাচ্ছি, তো মাঝে মাঝে একটু রেস্ট না নিলে গলাটা আটকে যায়, তাই মাঝে মাঝে একটু পজ করে একটু জল খেয়ে নিই বা রেস্ট নিয়ে নিই, দিয়ে আবার বকে। হ্যাঁ, তো এই জন্য কাটগুলো দেখে বিরক্ত হয়েও না বা কিছু মাইন্ড করো না, আমি বলে ফেললাম। আসলে সামনে বসলে যে কথাগুলো হয় আমি চাই সেরকম একটু ইন্টারাকশন রাখতে, নাহলে ব্যাপারটা না বড্ড রসকসহীন একটা বিচ্ছিরি হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না, আমারও কেমন একটু মানে বাদো বাদো ঠেকবে। তাই এই কথাগুলো মাঝে মাঝে বলা, হোক তোমাদের এগুলো ভালো লাগে। চলো নেক্সট লেখো। ডান দিকে কাঁটাতারে ঘেরা জেলখানা চৌহদ্দি। কোন জেলখানার কথা বলা হয়েছে, জেলখানার সংক্ষিপ্ত বর্ণনা দাও। অথবা সুভাষ মুখোপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বন করে বক্সা জেলখানার বর্ণনা দাও। এই কোয়েশ্চেনটা খুব আসে, আমি পার্সোনালি বললাম। লেখো। সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা রচনার মেঘের গায়ে জেলখানায় বক্সা জেলখানার কথা বলা হয়েছে। জয়ন্তী পাহাড় এবং ভুটান পাহাড়ে ওঠার রাস্তা দুটি বাদে তেরাস্তার অবশিষ্ট রাস্তাটি ঘাস ও কাঁকড়ে ভরা একটা মাঠ পেরিয়ে কাঁটাতারে ঘেরা বক্সা জেলখানার সীমানায় গিয়ে শেষ হয়েছিল। দূর থেকে দেখে লেখকের মনে হয়েছিল জেলখানাটা যেন পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর অবস্থিত। মাঠের গা গিয়ে উঠেছে পাথরের সিঁড়ি, যা শেষ হয়েছে একটা লোহার ফটকের সামনে। পাহাড়ের 3টি খাঁজেই ছিল অসংখ্য সারিবদ্ধ ঘর। সেই ঘরগুলোর দেয়াল ছিল পাথরের আর ছাদ ছিল রং করা কাঠের।
প্রতিটি ঘরে ছাদের কাছে গড়া আটা জানলা আর দুটো করে দরজা, একটা পেটাই করা লোহার, অন্যটা মোটা কাঠের। ঘরের সামনে রয়েছে কাঁটা তার ঘেরা ছোট্ট উঠোন। জেলখানার চৌহদ্দির মধ্যে যে পরিমাণ কাঁটাতারের বেড়া রয়েছে সব এক করলে তা লম্বায় কয়েক মাইল পর্যন্ত হবে। জেলখানার ভেতরের রাস্তাগুলি এঁকে বেঁকে এদিক ওদিক চলে গেছে। ইলেকট্রিক পোস্টগুলিকে দিনের বেলাতে ফাঁসির মঞ্চ বলে মনে হচ্ছিল লেখকের। জেলখানার চৌহদ্দির বাইরে 100 হাত অন্তর উঁচু করে তৈরি করা সেন্ট্রি বক্সগুলোর উপর দাঁড়িয়ে বন্দুকধারী সেপাইরা দিন রাত পাহারা দেয়। জেলখানাটির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে বাঁ দিকে জেলের অফিস, সেপাইদের শিবির এবং নিচু পদের কর্মীদের কোয়ার্টার। আরও দুটো ফটক পার হওয়ার পর খোলা আকাশ দেখা যায়। জেলের ভেতরের দেওয়ালের গায়ে ছাপার অক্ষরে উপদেশাবলীও লেখা ছিল। নেক্সট লেখো, সেই মেঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বক্সার জেলখানা। সান্তালবাড়ি থেকে কিভাবে লেখক বক্সা জেলখানায় পৌঁছেছিলেন তা মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বন করে লেখো। আনসার, মেঘের গায়ে জেলখানা রচনায় লেখক সুভাষ মুখোপাধ্যায় রাজা ভাতখাওয়া স্টেশন থেকে ট্রাকে চড়ে চা বাগান, খানাখন্দে ভরা মাঠ, ডুয়ার্সের ঘন জঙ্গল ও পাহাড়ি চড়াই উতরায় পেরিয়ে পৌঁছান সান্তালবাড়ি। সেখান থেকে বক্সা 2 মাইল চড়াই হাঁটা পথ। লেখক ওপরে উঠতে গিয়ে দেখেন যে বক্সায় যেতে গেলে যে পাহাড়ে তাদের উঠতে হবে সেই পাহাড়ি পথ জঙ্গলে ঢাকা। সেই পাহাড়ি পথে উঠতে উঠতে লেখকের হাঁপ ধরে যায়। নিস্তব্ধ পথে হঠাৎ এক সময় ঝিরঝির শব্দ শুনতে পেয়ে লেখক বিস্মিত হয়ে ভাবেন যে কাছেই নিশ্চয়ই কোনো ঝর্ণা আছে। এতক্ষণ তিনি একবারও পাখির ডাক পর্যন্ত শুনতে পাননি। এই ঝর্ণার জল যেখান দিয়ে বয়ে গেছে তার উপর তিনি একটি কাঠের সেতু দেখতে পেলেন। সেই সেতু পেরোনোর পরই লেখক 2-1টা কাঠের ঘর দেখতে পেলেন, যা ছিল ওখানকার ডাকঘর, জলকল ও বন বিভাগের দপ্তর। আরও খানিকটা এগিয়ে রাস্তায় একটা তেমাথায় গিয়ে মিশে গেল। এর মধ্যে একটি রাস্তা জয়ন্তী পাহাড়ের দিকে, দ্বিতীয় রাস্তাটি ভুটান পাহাড়ের গা বেয়ে সোজা তিব্বতের দিকে চলে গেছে। এই রাস্তাটি দিয়েই মাসখানেকের মধ্যে লাসায় যাওয়া যায়। তৃতীয় রাস্তাটি ঘাস ও কাঁকড়ে ভরা ছোট একটা মাঠ অতিক্রম করে কাঁটা তারে ঘেরা বক্সা জেলখানার সীমানায় গিয়ে শেষ হয়েছে। মাঠ পেরিয়ে পাথরের সিঁড়ি ভেঙে অবশেষে লেখক পৌঁছান বক্সা জেলখানার সদর দরজায়। নেক্সট লেখো। নেক্সট আজকের মতো লাস্ট। গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে? মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো, অথবা সুভাষ মুখোপাধ্যায়ের মেঘের গায়ে রচনা অবলম্বনে করে সাধুচরণের পরিচয় দাও। আনসার, মেঘের গায়ে জেলখানা রচনায় লেখক সুভাষ মুখোপাধ্যায় বক্সা জেলখানা ভ্রমণকালে যে গাঁজাখোর চোর কয়েদিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সেই ছিল সাধুচরণ ওরফে সাধু। সাধুচরণের বয়স 50, গায়ে মাংস ছিল না। তার বাড়ি ছিল জয়নগরের এক গণ্ডগ্রামে। ছোটবেলা থেকেই পিতৃমাতৃহীন সাধুচরণ আত্মীয় স্বজনের আশ্রয় না পেয়ে বাধ্য হয়ে খিদের জ্বালায় ছিচকে চুরি শুরু করে। একদিন হাতে নাতে ধরা পড়ে জেল হয়ে যায় সাধুচরণের। জেল থেকে বেরিয়ে সে পাকা সিঁধেল চোর হয়ে ওঠে। এরপর অনেকবারই তাকে জেলে যেতে হয়। একসময় সে ঠিক করে অসততার পথ ত্যাগ করে সে সংসার করবে। চোরাই পয়সায় সে কিছু জায়গা জমি কিনে বিয়ে করে। তার এক ছেলেও জন্মায়, নাম বিশে। কিন্তু পরিবেশ পরিস্থিতি সাধুচরণকে বেশি দিন ভালো থাকতে দেয় না। গ্রামে চুরি ডাকাতির কোনো ঘটনা ঘটলেই থানায় ডাক পড়ে তার। নিরপরাধ হওয়া সত্ত্বেও তাকে রুলের গুঁতো খেতে হয়। অনেক ক্ষেত্রে পুলিশকে ঘুষ দিয়ে রেহাই পেতে হয়। তার মনে হয় যে চুরি করে জেলের ভাত খাওয়ার চেয়ে অনেক বেশি সুখের। তাই সে আবার ফিরে যায় তার পুরনো পেশা চৌর্য বৃত্তিতে। তবে দীর্ঘদিন জেলে থাকায় ছেলে বিষের জন্য আর শুকনো পড়ে থাকা চাষের জমির কথা ভেবে তার চিন্তা হতো। ঠিক আছে, তো আজকের মতো এটাই লাস্ট। দেখা হবে নেক্সট দিন। এটা নেক্সট কোয়েশ্চেন আনসারের ব্লগ নিয়ে আশা করব নেক্সট দিনেই শেষ হয়ে যাবে, আশা করছি। হ্যাঁ, শেষ হয়ে যাবে, আর বেশি না। আর একটা ভিডিও হলে মেঘের গায়ে জেলখানা লাস্ট।
ভালো থেকো, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তোমাদের তো এরপর থেকে আলোচনা চলতেই থাকবে। এখানে বোধহয় আর একটা আছে আমার বাংলা থেকে, একটা বা দুটো, তারপর তো নেক্সট আবার আমরা টেক্সটে ফিরে যাব। আর যেটা আমি সব সময় বলি, ভালো থেকো, সুন্দর থেকো, আনন্দ থেকো। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।